নমস্তে ফ্রেন্ডস। গত 4 দিন যাবৎ যাদবপুর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রীমতী শর্বরী মুখোপাধ্যায়ের সমর্থনে যাদবপুর বিধানসভা অঞ্চলে 4 দিনে মোট 8টি জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখার জন্য আমার উপর দায়িত্ব পড়েছিল এবং সে দায়িত্ব আমি সাধ্যমতো পালন করার চেষ্টা করেছি। গত 4 দিনে আমি 8টা জায়গায় যাদবপুর বিধানসভার 8টা স্থান আমি গিয়েছি এবং বক্তব্য রেখেছি এবং সেখানকার মানুষজনের প্রতিক্রিয়া স্টাডি করার চেষ্টা করেছি। সেই বিষয়েই আজকের এই ভিডিও। প্রথম কথা হলো, মানুষের মধ্যে একটা বিপুল সাড়া দেখতে পাওয়া যাচ্ছে। মানুষজন নীরব, কিন্তু তারা কান করে ভারতীয় জনতা পার্টির মিটিংগুলো শুনছেন এবং তারা রীতিমতো যেটাকে বলে কান করে শোনা। যখন যে অঞ্চলে সভা হয়েছে সে অঞ্চলের মধ্যে যেমন বাজার এলাকা ছিল, তেমনি মানুষের বাসস্থানের এলাকাও ছিল এবং মানুষজন কিন্তু ওই মাইকের ওই গাঁক গাঁক শব্দের মধ্যেও দরজার জানালা এবং ব্যালকনি খুলে রেখেছেন এবং শুনেছেন বক্তব্য। এবং এমনকি একটি পার্টিকুলার নয়াবাদের সভায় যাওয়ার সময় প্রায় 2 কিলোমিটার আগে যখন গাড়ির ড্রাইভার জিজ্ঞেস করেন যে নয়াবাদ জায়গাটি কোথায়, তখন এক ভদ্রলোক কিন্তু ডিরেকশনে আমাদেরকে বলেন যে ওই একটা একটা পুল পড়বে, দেখবেন তারপরেই নয়াবাদ, ওখানে মিটিং হচ্ছে। অর্থাৎ 2 কিলোমিটার আগের থেকেও লোকজন অ্যাওয়্যার ছিলেন যে নয়াবাদে মিটিং হচ্ছে ভারতীয় জনতা পার্টির। অতএব এরকম একটা ফিডব্যাক কিন্তু আমি যাদবপুর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে, গড়ফা বাজার, সন্তোষপুরের একাধিক জায়গা, তাছাড়া হালতু, বিভিন্ন জায়গা থেকে, আমি গাঙ্গুলি বাগান, আমি কিন্তু এই একই রকম রেসপন্স মানুষের দেখতে পেয়েছি। সুতরাং এটা খুবই সম্ভব যে শহুরে বাঙালি হয়তো এবার একটা প্রকৃত পরিবর্তনের জন্য ভোট দিতে চলেছেন। বিভিন্ন সভায় বিভিন্ন বিষয় আলোচনা করবার সুযোগ হয়েছে এবং সেই সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওতে তো বলতে পারবো না, কারণ 8টা জনসভার বক্তব্যের বিষয়বস্তু যদি এখানে আমি বলতে যাই তাহলে আমাকে এখানে যারা শুনছেন তারাও একটা বোর হয়ে যাবেন, খুবই বোর হয়ে যাবেন। সুতরাং সেটা আমি বলবার চেষ্টা করছি না। তবে শুধু উল্লেখ করতে চাই যে একটা যেমন মিস প্রপাগ্যান্ডা আছে, যেটা খোদ মমতা ম্যাডাম নিজেই করছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই করছেন, যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে নাকি মাছ মাংস খাওয়া বাঙালির বন্ধ হয়ে যাবে। তো এটা একটা প্রমোশন চলছে, একটা প্রোপাগ্যান্ডা চলছে যে আমাদের মাছ খেতে দেবে না, মাছ মাংস পাত থেকে উঠে যাবে। তো এইরকম একটা প্রোপাগ্যান্ডা চলছে। তো সেইটা কতটা সত্যি, তো সেই বিষয়টাও কিন্তু আমি অ্যাড্রেস করেছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন হলদিয়ায় সভা করেন তার ঠিক আগের দিন রাত্রে একটা প্রবল বৃষ্টির মধ্যে যাদবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়ের দেখলাম সেই অসম্ভব স্পিরিট এবং গ্রিট। তিনি সেই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও স্টেজে উঠে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিজতে কিন্তু সভাটা করলেন। ফলে তাকে সঙ্গ দেওয়ার জন্য অগত্যা আমাকেও সেই দাঁড়িয়ে ভিজেই সভাটা করতে হলো। এবং ভিজে যখন গেলামই তখন মনে করলাম যে ঠিক আছে, এই জলে ভেজা অবস্থাতেই এই মাছের ব্যাপারটা বলা ভালো। ফলে সেই সভাতে, রামলাল বাজারের সেই সভাতে আমি কিন্তু সেইখানে বলেছিলাম যে সত্যি কি মাছ আমাদের বন্ধ হয়ে যাবে বিজেপি এলে? সত্যি কি? তথ্য কি সে কথাই বলছে? তো তথ্য বলছে যে ভারত জুড়ে আপনারা যদি দেখেন যে মাছের দৈনিক কনজাম্পশন সবচাইতে বেশি কোন রাজ্যে হয়, সেটা হলো ত্রিপুরা, এবং পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা। এবং সেটা অবশ্যই এখন বিজেপি শাসিত, পরপর 2টো টার্ম ধরে। ত্রিপুরাই সেই রাজ্য যে রাজ্যে
সবচাইতে বেশি মানুষ দৈনিক মাছ খায়। এবং তারপর হলো মাছের সাপ্তাহিক কনজাম্পশন। তাতে কোন রাজ্য সবচাইতে এগিয়ে? 1 নম্বরে কেরালা বাম শাসিত রাজ্য। 2 নম্বরেই কিন্তু বিজেপি শাসিত রাজ্য গোয়া। 3 নম্বরেও বিজেপি শাসিত রাজ্য আসাম। 4 নম্বরে পশ্চিমবঙ্গ। সুতরাং এই সমস্ত রাজ্যগুলো দিব্য মাছ খাচ্ছে, কোনো অসুবিধে কিছুই হচ্ছে না, আমাদেরও হবে না। তবে যে ব্যাপারে আমাদের অসুবিধা হচ্ছে পশ্চিমবঙ্গের, সেটা হলো মাছের দাম এবং মাছের উৎপাদন। ভারতবর্ষে মাছের 1 নম্বর উৎপাদক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ এবং 2 নম্বরেই পশ্চিমবঙ্গ। তাতে আমাদের খুশি হওয়ার কিছু নেই, কারণ পশ্চিমবঙ্গে মাছের উৎপাদন অন্ধ্রপ্রদেশের মাছের উৎপাদনের অর্ধেকেরও কম, তাতেই আমরা 2 নম্বরে। অথচ আপনারা যদি দেখেন যে পুকুরের সংখ্যা এবং জলের ভলিউম, তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশের কাছে মৎস্য পালনের জন্য যতটা জল আছে, পশ্চিমবঙ্গে জল আছে তার 7 গুণ। 7 গুণ বেশি জল, কিন্তু মৎস্যের উৎপাদন অন্ধ্রপ্রদেশের অর্ধেকেরও কম। অর্থাৎ আমরা আমাদের পোটেনশিয়াল অনুযায়ী আদৌ মৎস্য উৎপাদন করছি না, ফলে আমাদের মাছের দামও বেশি। মাছের দাম বেশি হওয়ার আরও একটা কারণ আছে, সেটা হলো সিন্ডিকেট। গতকালের নয়াবাদে সভাটি গতকালই ছিল, তার আগে ছিল হালতু মসজিদ মোড়ের সভা। নয়াবাদের সভায় আমি বলবার সুযোগ পেয়েছি যে সিন্ডিকেটের ফলে আমাদের অসুবিধেগুলো কি কি হচ্ছে। আমরা সকলেই বলছেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রত্যেকেই স্টেজে উঠছেন আর সিন্ডিকেটকে কিন্তু তুলোধনা করছেন। এবার প্রশ্ন হলো, সাধারণ মানুষের জন্য তো এটাও বোঝা দরকার যে সিন্ডিকেট থাকলে আমাদের অসুবিধেটা কোথায়। সিন্ডিকেট থাকুক, আমাদের অসুবিধে কি? অসুবিধে আছে। অসুবিধে হলো যখনই একটা সিন্ডিকেট সিস্টেম ফর্ম করছে, কোনো একটা এলাকা যখন একটা পার্টিকুলার লোকের আন্ডারে চলে যাচ্ছে, সেই এলাকায় অন্য কোনো মানুষ, অন্য কোনো ভেন্ডার কাজ করতে পারবে না, তখনই যেটা হচ্ছে সেই লোকটি কিন্তু সেই জায়গার সমস্ত মানুষদের থেকে তোলা তুলছে, ব্যবসায়ীদের থেকে তোলা আদায় করা হচ্ছে। ফলে ব্যবসায়ীরা কিন্তু এই যে তারা দিচ্ছেন ওই পার্টিকুলার তৃণমূলী তোলাবাজকে, সেই টাকাটা কিন্তু ব্যবসায়ীরা সাধারণ মানুষের কাছ থেকে তুলেও নিচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু জিনিসের দাম বাড়িয়ে তোলাটা অ্যাডজাস্ট করে ফেলছেন। অর্থাৎ সাধারণ মানুষের পকেটের ওপর তোলার চাপটা কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটের ওপর এসেই পড়ছে। আমাদেরকেই কিন্তু সেই ট্যাক্সটা দিতে হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ 2 রকমের ট্যাক্স দিচ্ছে। একটা তো হচ্ছে যেটা সরকারি ট্যাক্স, মানে জিএসটি, ভ্যাট, সেলস ট্যাক্স, এই সমস্ত, এবং ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স, সেটা তো আমাদের যা দিতে হচ্ছে, যেরকম আমরা দিচ্ছি, তার সঙ্গে আমরা দিচ্ছি একটা আনঅফিশিয়াল তোলা ট্যাক্স। অর্থাৎ জিনিসপত্রের দাম এখানে বেশি। পশ্চিমবঙ্গে সবজির দাম বেশি কেন? কারণ সিন্ডিকেট তোলা আদায় করছে বলেই ব্যবসায়ীরা সেই তোলা দিতে যে টাকাটা তাদের খরচা হচ্ছে, সেটা তারা আবার আমাদের পকেট থেকে তুলে নিচ্ছে। ফলে এখানে আমাদের জিনিসপত্রের দাম বেশি। আমরা 2000 টাকায় অন্য রাজ্যে যে জিনিস কিনতে পারবো, যে পরিমাণ কিনতে পারবো, পশ্চিমবঙ্গে কিন্তু 2000 টাকায় আমরা অত পরিমাণ জিনিস বা অত কিছু জিনিস কিনতে পারবো না। তার কারণ সিন্ডিকেট এবং তোলা। তো এই বিষয়গুলো বিভিন্ন অ্যাসপেক্ট আমার বিভিন্ন ভাষণে আমি বলবার সুযোগ পেয়েছি এবং বলেওছি, এবং মানুষজন আমি দেখলাম তারা কান করে সেই কথাটা শুনছেন। যেমন হালতু মসজিদ মোড়ে এই কথাটা আমার তোলবার আমি সুযোগ পেয়েছি এবং তুলেওছি। সেটা হলো 2024-এর বাজেটটাই ধরুন না কেন, 2024-এর বাজেটে মাদ্রাসা এডুকেশনে সরকার বরাদ্দ করেছিল 5530 কোটি টাকা। মাদ্রাসা এডুকেশন এবং মাইনরিটি অ্যাফেয়ার 5530 কোটি। অন্যদিকে মাইনরিটি, এসসি, এসটি, ওবিসি সব মিলিয়ে সরকার বরাদ্দ করেছিল 7809 কোটি টাকা। শুধু মাইনরিটিদের জন্য 5530 কোটি, আর এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি মিলিয়ে 7809 কোটি। অর্থাৎ এসসি, এসটি, ওবিসি মানে আমরা হিন্দুই বলবো, কারণ মুসলিম ওবিসিদেরকে তো
কোর্ট তো তাদেরকে অ্যাপ্রুভ করেনি। সুতরাং হিন্দু সমাজের মধ্যে যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আছেন অথবা এবং শেডিউল্ড কাস্টস এবং শেডিউল্ড ট্রাইবস আছেন, সব মেলালে পরে তাদের জন্য পড়েছিল শুধু 2200 কোটি টাকা। মাইনরিটির জন্য 5370 কোটি টাকা, 5530 কোটি টাকা, আর অন্য সকলের জন্য এসসি এসটি ওবিসি সব মিলিয়ে মাত্র 2200 কোটি টাকা। অথচ এদের সংখ্যা তো আসলে অনেক বেশি। তো এই যে তুষ্টিকরণের রাজনীতি যেটা হচ্ছে, অথচ আমরা দেখছি সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুলে ছাত্ররা পড়তে আসতে পারছে না কারণ শিক্ষকই নেই, নিয়োগই নেই। আমার কথা হয়েছে, যে প্রশ্নটা আমি তুলতে পেরেছি সেটা হলো এবং জনসমর্থন পেয়েছি, সেটা হলো ওই 5530 কোটি টাকা তো সাধারণ শিক্ষা খাতেই সরকার খরচা করতে পারতো। মাদ্রাসা এডুকেশনে খরচা না করে, আমাদের তো মাদ্রাসার কোনো প্রয়োজন নেই, কারণ মাদ্রাসায় যারা পড়েন তারা তো সাধারণ স্কুলেও পড়তে পারবেন। সুতরাং একেবারে সাধারণ শিক্ষা খাতেই টাকাটা খরচা করলে মিটে যেত, কিন্তু তা তো হয়নি। আরও একটি কথা, যেটা একেবারে গাঙ্গুলি বাগানে, যেখানে সিপিএমের যাদবপুর বিধানসভায় সিপিএমের যে প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাঁর বাড়ির একেবারে খুব কাছাকাছি, সেখানে গিয়ে এই কথাটাও আমার মনে হয়েছে মানে বলবার কথা, এবং আমি বলেওছি। সেটা হলো বামপন্থীদের তরফ থেকেই সবচাইতে বেশি অভিযোগ করা হয় যে তৃণমূল আর বিজেপির নাকি একটা সেটিং আছে, একটা সেটিংয়ের রাজনীতি নাকি তারা করছে। এবার কথা হলো, আমি এই সেটিং আছে কি নেই তার মধ্যে যেতে চাই না, তার কারণ সেটিং তো একেবারে থাকতেই পারে না, কারণ তৃণমূলের মতন একটা দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির মতন একটা দল সেটিং করতেই পারে না। 1998 সালে কি হয়েছিল সেটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। সেটা এককালে কংগ্রেসের সঙ্গেও সিপিএমের আকচাকচি ছিল, আবার কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটও হয়েছিল। সুতরাং সেগুলো নিয়ে কথা বললে তো হবে না। 1998-এ কী ছিল, 2004-এ কী ছিল, সেগুলো বললে হবে না। কিন্তু 2011-র পর থেকে তৃণমূল দলটা যেমন, তাদের সঙ্গে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির কোনো জোট থাকতেই পারে না, মানে কোনো সেটিং থাকতেই পারে না। কিন্তু তা সত্ত্বেও ধরুন আমরা তর্কের খাতিরে ধরেই নিলাম যে এই দুটো দলের মধ্যে একটা সেটিং আছে, তর্কের খাতিরে। ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাসও করি না। তার কারণ, কেন বিশ্বাস করি না, কারণ আপনার এটা যদি বিশ্বাস করতে হয় তাহলে সূর্য পশ্চিম দিকে ওঠে, সেটাও বিশ্বাস করতে হবে। আমি বিশ্বাস করি না, কিন্তু তৎসত্ত্বেও তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে বিজেপি এবং তৃণমূলের সেটিং আছে। কিন্তু এই সেটিংয়ের ফলে আমাদের অসুবিধাটা কি হচ্ছে? বিরাট অসুবিধে হচ্ছে। এক তো হচ্ছে রাজ্যে কোনো টাকা পয়সা নেই, রাজ্য পুরো দেউলিয়া হয়ে গেছে, টাকা সেন্ট্রাল গ্র্যান্ট যেরকম আসার কথা আসছে না, এবং রাজ্যের মানুষের হাতে রোজগারও নেই, টাকা পয়সা নেই, কলকারখানা সব বন্ধ, রাজ্য একেবারে পুরো খাদের মধ্যে খাদের দিকে চলে গেছে, খাদে পড়ে যাচ্ছে। বিজেপিকে বললে বিজেপি বলছে তৃণমূল গভর্নমেন্ট টাকার হিসেব দিচ্ছে না, তাই আমরা টাকা দিতে পারছি না। আর তৃণমূলকে বললে তৃণমূল বলছে কেন্দ্রের বঞ্চনা। তো কেন্দ্রের বঞ্চনা কথাটা কিন্তু আমরা শুনে অভ্যস্ত, সেই বামফ্রন্ট জমানা থেকে আমরা শুনে আসছি, গত 50 বছর আমরা শুনে আসছি কেন্দ্রের বঞ্চনা। মানে রাজ্যে যে পার্টি ক্ষমতায়, সে কিন্তু সবসময় যে যায় লঙ্কায় সেই হয় রাবণের মতো করে সবসময় বলে আসছে কেন্দ্রের বঞ্চনা। আর বিজেপিকে জিজ্ঞেস করলে বিজেপি বলছে আমরা টাকা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, আপনারা হিসেব দিন, হিসেব দিচ্ছেন না, এই চুরি ওই চুরি। সুতরাং এই সেটিংটা যদি থেকেও থাকে, তাহলে কিন্তু এই সেটিংটা ভেঙে ফেলাটাই সাধারণ মানুষের কর্তব্য। তার কারণ, যদি রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে বিজেপি থেকে যায়, তাহলে এই তুতু ম্যায়টা সবসময় চলবে। বিজেপি বলবে তৃণমূল চোর, তাই আমরা টাকা দিতে পারছি না, কারণ ওরা হিসেব দিচ্ছে না। তৃণমূল বলছে আমরা সব হিসেব দিয়েছি, বিজেপি টাকা দিচ্ছে না, সেই জন্য রাজ্যের উন্নয়ন হচ্ছে না। তো এই চেইনটাই, ভিশিয়াস সাইকেলটাকে ভাঙবার উপায় কি? রাজ্যে এবং কেন্দ্রে একই দলকে ইলেক্ট করে বসিয়ে দেওয়া। তৃণমূলের পক্ষে জীবনেও কেন্দ্রে কোনো শাসক দলের ভূমিকায় যাওয়া সম্ভব না। তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এরা কোনো দিনই দিল্লির দখল পাবে না। কংগ্রেস পাবে না, কারণ রাহুল গান্ধীর কংগ্রেসকে কেউ কোনো দিনও দিল্লির জায়গা দেবে না।
কোনো মানুষ, ভারতবর্ষের অন্য রাজ্যগুলোর কোনো মানুষ তাদেরকে সেখানে ইলেক্ট করবে না। তৃণমূলকে তো ইলেক্ট করবার প্রশ্নই নেই, কারণ সেটা একটা আঞ্চলিক পশ্চিমবঙ্গের দল। বড়জোর তারা খুব বেশি হলে 42টা আসন জিততে পারে, তার বেশি তারা পারবে না জিততে। সুতরাং তারা কোনো দিনই সেখানে ক্ষমতায় যাবে না। একইভাবে সিপিএমেরও কোনো চান্স নেই। কোনো রাজ্য মানে কোনো গোটা ভারতবর্ষের দিল্লিতে একটা পাওয়ারফুল জায়গায় যাওয়ার কোনো চান্স সিপিএমের নেই। একমাত্র যে দলটা দিল্লিতে রয়েছে এই মুহূর্তে 2029 অবধি নিশ্চিত থাকবে এবং তারপরেও থাকবে, কারণ গোটা ভারতবর্ষ এই গ্রোথ ইঞ্জিন নরেন্দ্র মোদী, যে একটা নরেন্দ্র মোদী হচ্ছে একটা গ্রোথ ইঞ্জিনের নাম। তো ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর ট্রেনের বিভিন্ন কম্পার্টমেন্টের মতো একটা রাজ্য একটা কম্পার্টমেন্টের মধ্যে জুড়ে গেছে সেই গ্রোথ ইঞ্জিনের সঙ্গে। তারা এবার চলবে, সুতরাং কোনোভাবেই বিজেপিকে দিল্লি থেকে সরানো অদূর ভবিষ্যতে সম্ভব হবে না। ফলে একমাত্র অপশন হলো রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনা। তাহলেই কিন্তু এই সেটিংয়ের গল্পের জন্য পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের যে দুর্ভোগ, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের হাতে টাকা আসছে না, রাজ্য টাকা পাবে না। যতক্ষণ রাজ্য তৃণমূলকে রেখে দেবে ততক্ষণ রাজ্য টাকা পাবে না, এটা স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। কোনো মানুষের হাতে টাকা আসবে না। টাকা তখনই আসবে যদি এখানে বিজেপি আসে, এবং তখন আপার হ্যান্ড কিন্তু সাধারণ মানুষেরই হাতে গিয়ে পৌঁছবে। আপার হ্যান্ডটা তাদের পৌঁছবে। তারা বলবেন যে আপনারা একদিন এইটা এ ওকে দেখাচ্ছিলেন আর ও তাকে দেখাচ্ছিলেন, এখন তো আমরা উভয় জায়গাতেই আপনাদেরকে রেখেছি, এবার আপনারা কাজ করে দেখান। এবার বেঙ্গলের জন্য আপনাদেরকে করতে হবে। বেঙ্গলের এই যে হতশ্রী অবস্থা, গত 79 বছর ধরে স্বাধীনতার পর থেকে কংগ্রেস, তারপর বামফ্রন্ট, তারপর তৃণমূল এসে ভারতের উৎপাদনের 30% যেত যেখানে পশ্চিমবঙ্গ থেকে, আজ সেখানে 3% এসে দাঁড়িয়েছে। আজ পশ্চিমবঙ্গের অবদান মাত্র 3%। তো এই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে পারে একমাত্র স্পেশাল প্যাকেজ দিয়ে কেন্দ্রীয় সরকার পারে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য স্পেশাল প্যাকেজ কেন্দ্রীয় সরকার তৃণমূল থাকলে জীবনেও দেবে না, সিপিএম থাকলেও দেবে না। কারণ আমরা জানি সিপিএম 34 বছর ধরে কেন্দ্রের বঞ্চনা বলে এসেছে, সিপিএম কোনো কিচ্ছু করেনি রাজ্যের জন্য, এবং তখন কেন্দ্রে কংগ্রেস ছিল তা সত্ত্বেও করেনি। আমরা জানি বর্তমানে যে সিপিএম আর কংগ্রেস আসলে বন্ধু দল। পরবর্তীকালে আমরা দেখেছি যে 2016 থেকে কংগ্রেস এবং সিপিএম এর জোট হয়েছে এই রাজ্যে। এখনো ভারতবর্ষে ইন্ডি জোটের মধ্যে কংগ্রেস সিপিএম একসঙ্গে। তারা বন্ধু দল হওয়া সত্ত্বেও সিপিএম কিন্তু ওই কংগ্রেসের সরকার দিল্লিতে বলে গেছে কেন্দ্রের বঞ্চনা। তাহলে এখন কি বিজেপি সরকার থাকলে কি বিজেপি সরকারের সাথে কি সিপিএম এর বনিবনা হবে? আদৌ হবে না। সুতরাং একমাত্র অপশন পশ্চিমবঙ্গের মানুষের যেটা থাকছে সেটা হলো রাজ্যে বিজেপিকে বসানো, এবং তাহলেই একমাত্র কিন্তু কেন্দ্রের থেকে স্পেশাল প্যাকেজও আসবে, রাজ্যের সুসর হবে, রাজ্যের মানুষের উপকার হবে। তো এই অর্থাৎ সেটিংটা ভাঙতে গেলে, যদি সেটিং থেকে থাকে, সূর্য যদি পশ্চিম দিক থেকে ওঠে, তাহলে সূর্যকে পূর্ব দিক থেকে ওঠানোর উপায়টা কি? সূর্যকে টেনে পূর্ব দিকে নিয়ে আসা, অর্থাৎ কিনা রাজ্যে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে বসিয়ে দেওয়া। অটোমেটিক্যালি আর কোনো প্রশ্নই থাকবে না। কেউ বলতে পারবে না যে আমরা এটার জন্য পারছি না, আমরা ওটার জন্য পারছি না, এর এই জন্য শাস্তি হচ্ছে না। চোরেরা দাপিয়ে বেড়াচ্ছে, ক্ষমতার পরিবর্তন না হলে চোরেদেরকে কিছুতেই আমরা কিন্তু জেলের পিছনে দেখতে পাবো না। যেটা আমরা ধুরন্ধরের যে ডায়লগ আমরা শুনেছি যে উত্তরপ্রদেশের মাফিয়াদেরকে সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও যতদিন সমাজবাদী পার্টি ছিল ততদিন ধরা যায়নি, সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও। কিন্তু যখনই বিজেপি এসে গেছে তখনই আতিক আহমেদকে ঠোক দিতে কারোরই কোনো অসুবিধে হয়নি। যোগী বাবার যে মডেলটা চালু হতে পেরেছে সেটা যোগী বাবা এসেছেন বলেই মডেলটা চালু হতে পেরেছে। সুতরাং ক্ষমতার পরিবর্তনটা আবশ্যক যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, এবং সেইটা বলবার জন্যই এই ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।